সেমিফাইনালে তো উঠে গেল। আর্জেন্টিনা খেলছে কেমন? এই প্রশ্নটাতে আর্জেন্টিনার ভক্ত সম্ভবত খুব বেশি উচ্ছ্বসিত কোনো অ্যান্সার দেবেন না। হ্যাঁ, আর্জেন্টিনা গোল করছে। ইভেন নকআউট পর্বে প্রত্যেক ম্যাচেই ৩ টা করে গোল করেছে। ১২ ম্যাচের বেশি হয়েছে তারা টানা বিশ্বকাপে টানা ২ টির বেশি গোল করে যাচ্ছে। অন্তত ২ টি গোল করে যাচ্ছে। কিন্তু আর্জেন্টিনার খেলার মধ্যে কিছু একটা যেন নেই। কি নেই? আপনি বলতে পারেন যে মেসির বাইরে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা জাগা নেয়া পারফরম্যান্স নেই। আপনি বলতে পারেন আর্জেন্টিনার যে ক্রিয়েটিভ প্লে মেকিং আমরা যেটা বলি বা মিডফিল্ডে যে বিল্ড আপ বলি, ছোট, ছোট পাস দ্রুত উঠে যাওয়া সেই জিনিসটা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। আর্জেন্টিনার খেলায় ছন্দ খুব একটা দেখা যাচ্ছে না। আর্জেন্টিনার ডিফেন্সে সেই ২০২২ বিশ্বকাপে যেটা দেখা গিয়েছিল যে একটা শক্ত গাঁথুনি যেটা সেটা নেই। কিন্তু এর মধ্যেও যদি বলি যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে একটা অদ্ভুত একটা রেকর্ড করে ফেলেছে। রেকর্ড বলব না, অদ্ভুত একটা কীর্তি গড়ে ফেলেছে। কি সেটা? আর্জেন্টিনা যৌথভাবে হেডে সবচেয়ে বেশি গোল করেছে। গোলের সংখ্যাটা আহামরি কিছু না, ৩ টা গোল। কিন্তু এটাই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ, যৌথ সর্বোচ্চ। কিন্তু এই জিনিসটা অদ্ভুত কেন? কারণ হচ্ছে আর্জেন্টিনা যখন আমরা বলি, আমরা কি বলি যে আর্জেন্টিনা খুব ক্রসে খেলে? আমরা কি বলি যে আ আর্জেন্টিনার খুব লম্বা প্লেয়ার আছে যাকে টার্গেট করে আর্জেন্টিনা খেলে? তা তো না। কিন্তু স্টিল হেডে গোলের ক্ষেত্রে আর্জেন্টিনা ৩ টা গোল করে ফেলেছে যেটা টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। এবং কেন এটা আরো অদ্ভুত সেটা আপনি আরেকটা প্রমাণ দেখবেন এই সংখ্যাটাতে। আর্জেন্টিনা টুর্নামেন্টে সবচেয়ে খাটো দলগুলোর একটি। আ ৪৮ দলের বিশ্বকাপে দলগুলোর গড় উচ্চতা যেটা এভারেজ হাইট সেটাতে আর্জেন্টিনা আ সবচেয়ে খাটো দলের দিক থেকে খাটো দলের তালিকায় ৫ম। মানে আর্জেন্টিনার গড় উচ্চতা হচ্ছে ৫ ফিট ১১ ইঞ্চির কাছাকাছি। এর চেয়ে কম উচ্চতা আছে বা ছিল এই বিশ্বকাপে শুধু ৪ টি দলের। সৌদি আরব, সাউথ আফ্রিকা, কাতার, মেক্সিকো। সৌদি আরব হচ্ছে সবচেয়ে কম এভারেজ হাইটের দল ছিল যাদের এভারেজ হাইট ছিল ৫ ফিট ১০ ইঞ্চির একটু বেশি। এই খাটো উচ্চতার দলই যখন হেডে প্রায় রেকর্ডের মতো রেকর্ড বলবে বা আপনি বলতে পারেন যে আ টেবিলের সবার উপরে আছে। সেটা একটা মানে অবাক করার মতো ব্যাপারই বটে। এখন পর্যন্ত আর্জেন্টিনা হেডে গোল করেছে ৩ টি যেটা যৌথ সর্বোচ্চ যেটা বললাম। ৩ টি করে গোল ছিল বসনিয়া যারা গ্রুপ স্টেজে রাউন্ড অফ 16 এ বাদ গেছে। আর ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনালের অপোনেন্ট। এখন আমরা যদি একটু এনালাইজ করি যে আর্জেন্টিনা এত খাটো দল হয়েও হেডে কিভাবে এত ভালো করছে? এটা আমরা আপনি কি বলতে পারেন? আমরা কর্নারে ভালো করছে। কর্নারে আর্জেন্টিনা এই পর্যন্ত ২ টি গোল পেয়েছে। যার মধ্যে ১ টি অবশ্য আত্মঘাতী। আ আর্জেন্টিনার আ মিশরের বিপক্ষে একটা গোল ক্রিস্টিয়ানো রোমেরো হেডে করেছেন। সৌদি আরবে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একটা গোল হেডে এসেছে ম্যাকঅ্যালিস্টার করেছেন কর্নার থেকে। কিন্তু এর পেছনে কোনো কি ট্যাকটিক্স আছে বা অসাধারণ কোনো কি স্কালোনির কোনো মাথার খেল ছিল বা প্লেয়ারদের কোনো স্পেশাল অ্যাবিলিটি ছিল? আচ্ছা আমরা একটু দেখি। আমরা যদি ট্যাকটিক্স বোর্ডে একটু যাই, আমরা এখানে কর্নারের মতো একটা সেটআপ রেডি করে রেখেছি। কর্নারে সাধারণত কি হয়? আমরা আ সাধারণত কি দেখি যে কর্নার এখান থেকে হয়তো নিয়ার পোস্টে কোনো ক্রস আসবে। নতুবা ঠিক এই মাঝামাঝি জায়গাটাতে একটা ক্রস আসবে। কিংবা অনেক সময় আমরা দেখি যে হয়তো শর্ট কর্নার যে এরকম এই পাশে যে বল সাইডে যে প্লেয়ারটা থাকেন তিনি হয়তো কাছাকাছি চলে যান। যিনি কর্নার নেন তিনি একটু ঘুরে এসে তারপর তার কাছ থেকে পাস নিয়ে হয়তো এখান থেকে আবার ক্রসটা দেন। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে কি এবার আমরা খুব বেশি অসাধারণ কিছু দেখেছি? ২০০০ ইউরোতে জিদানের সেই ফ্লিকের মতো যে নিয়ার পোস্টে ছিলেন এখান থেকে ফ্লিক করে বলটা উঠিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত গোল হয়নি যদিও। বাট যেটা কর্নারে বলা হচ্ছিল যে সম্ভবত ইতিহাসেই গোল হলে সেটা কর্নারে ওয়ান অফ দি বেস্ট গোলস হতো। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে তো আমরা এরকম কিছু কি দেখেছি? কি দেখেছি এখন পর্যন্ত আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে? কর্নারে আর্জেন্টিনা আপনি বেশিরভাগ সময় যেটা খেয়াল করবেন আর্জেন্টিনা হয়তো নিয়ার পোস্টে ক্রসটা করে। খুব কম সময় হয়তো ঠিক এই জায়গাটাতে মাঝামাঝি জায়গাটাতে বক্সের মাঝামাঝি জায়গাটাতে ক্রসটা করে। কেন? কারণ অপোনেন্ট সাধারণত আর্জেন্টিনা এখন পর্যন্ত যে অপোনেন্টের বিপক্ষে খেলেছে সুইজারল্যান্ড ডিফেন্সে বেশ উচ্চতা সম্পন্ন দল। মিশর ডিফেন্সে বেশ উচ্চতা সম্পন্ন প্লেয়ার ছিল। বা কেপ ভার্দে ডিফেন্স অসাধারণ এবং তাদেরও উচ্চতা সম্পন্ন প্লেয়ার ছিল। তো সেই জায়গায় আর্জেন্টিনার কৌশলটা কি ছিল? আপনি যদি বা সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের বিপক্ষে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলটা যদি আ
একটু রিকল করেন, সেখানে কি ছিল যে মেসি এখান থেকে ক্রস করেছেন, ম্যাকঅ্যালিস্টার এখানে দৌড়ে গিয়ে সবার আগে হেডটা করেছেন এবং এখান থেকে বলটা জালে ঢুকে গেছে। এবং আপনি হয়তো আর্জেন্টিনার ক্ষেত্রে এই নিয়ার পোস্টে ক্রসটাই বেশি দেখবেন এবং সেটাই খুবই স্বাভাবিক, কারণ যখন আপনার প্লেয়ারদের উচ্চতা একটু কম, আপনাকে মুভমেন্টের মাধ্যমেই সুবিধাটা নিতে হবে। অন্য প্লেয়ারদের চেয়ে আগে গিয়ে বলটাকে হয়তো ফ্লিক করা, নিয়ার পোস্ট থেকে হয়তো সরাসরি যদি জালে যায় তো গেল, নতুবা নিয়ার পোস্ট থেকে এদিকে কোনো জায়গায় ফ্লিক করা, এই স্ট্র্যাটেজিটাই তো হওয়ার কথা। আর খুব বেশি হলো আর্জেন্টিনা যেটা করে যে মাঝামাঝি যখন করে তখন মূলত টার্গেট থাকে ক্রিস্টিয়ান রোমেরো। কোনো অসাধারণ কোনো ট্যাকটিক্সের কিছু নেই। স্টিল আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে কিভাবে হেডে যৌথ সর্বোচ্চ গোল করল, তার পিছনের রিজনগুলো কী কী? দুইটাই রিজন। নাম্বার ওয়ান, আর্জেন্টিনার যে কোনো ভালো কিছুর ক্ষেত্রে যে রিজনটা সামনে আসে বা যেই নামটা সামনে আসে, লিওনেল মেসি। এই লোকটার ক্রসের পারফেকশন বা প্লেয়ারকে খুঁজে নেওয়ার যে অ্যাবিলিটি, এইটাই আর্জেন্টিনার, যদি বলি যে আর্জেন্টিনার কর্নারে এত গোল পাওয়ার পেছনে একটা বড় রিজন এটাই, কর্নারে বা হেডে এত গোল পাওয়ার পেছনে। আজকে আপনি যদি সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোলটা রিকল করেন, যে ওই যেটা বললাম মেসির কাছ থেকে একটা ক্রস, ওই ক্রসটা থেকেই সরাসরি গোল হয়ে গেল। ইন্টারেস্টিংলি এটাই কিন্তু বিশ্বকাপ ইতিহাসে প্রথম মেসি কর্নার থেকে কোনো অ্যাসিস্ট করলেন। এর বাইরে যেটা বললাম যে আদারওয়াইজ আর্জেন্টিনা একটাই টার্গেট থাকে, সেটা হচ্ছে এখান থেকে ক্রস, সেটা হয়তো ক্রিস্টিয়ান রোমেরোই টার্গেট থাকেন, বা যদি ওতামেন্দি তখন মাঠে কোনো সময় থাকেন তখন হয়তো ওতামেন্দিও এসে যোগ হন, বাট ওতামেন্দি খুব বেশি ম্যাচ খেলেননি, সো ওতামেন্দির হিসাবটা এখানে আসছে না। তো আমরা যেটা বুঝলাম যে খুব বেশি অসাধারণ ট্যাকটিক্সের কিছু নেই, খুবই বেসিক আমরা যেটা দেখি সেটাই। ওই যে ডিফারেন্সটা করে দেয় কি, মেসির ক্রস, আরেকটা হচ্ছে যেটা বললাম মুভমেন্ট। আপনি যেটা দেখবেন যে যখন ক্রসটা এখানে আসে, এখানে দুজন প্লেয়ারকে দেখবেন সবসময় রান নিচ্ছে। কেন? একজন প্লেয়ার হয়তো ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখেন, সেটা এনজো ফার্নান্দেজ, তিনি হয়তো ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখেন, আরেকজন প্লেয়ার পেছন থেকে এসে হঠাৎ করে সবার সামনে চলে যান এবং ক্রসটা আসে ঠিক তার মাথাতেই বেশিরভাগ সময়। এখন বা আপনার যদি মাঝামাঝিও ক্রসটা হয়, সেখানেও দেখবেন যে যদি ক্রিস্টিয়ানো রোমেরো এখানে থাকেন, হয়তো পারেদেজের মতো কেউ একজন আরেকজন একটু ঢুকে যাবেন যদি মাঝামাঝি ক্রস আসা থাকে। যে মেসি হয়তো কর্নার নেওয়ার সময় আপনি দেখবেন যে প্লেয়াররা সবসময় এটা করে যে এক হাত বা দুই হাত উঁচিয়ে হয়তো উঁচু করে একটা সিগন্যাল দেয় যে কোন পোস্টে তিনি ক্রস করতে যাচ্ছেন, নিয়ার পোস্ট নাকি ফার পোস্ট। তো ওই জিনিসটাকে হয়তো মেসি যদি সিগন্যাল দেন যে বোঝা যায় যে তিনি ঠিক মাঝামাঝি জায়গাটাতে ক্রস করবেন, তখন হয়তো দেখবেন যে ক্রিস্টিয়ানো রোমেরোর পাশাপাশি আরেকজন হয়তো পেছন থেকে চলে আসবেন এবং এসে ক্রিস্টিয়ানো রোমেরোর ঠিক আশেপাশেই জায়গা নেবেন, যেন একটা দুজন মিলে ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখতে পারেন এবং দুইটা মাথা থাকে, যাতে মেসির ক্রসটা যে কোনো একটা মাথায় পড়ার প্রবাবিলিটি বেশি হয়। যত নম্বর বেশি তত প্রবাবিলিটি বেশি, যত প্লেয়ার বেশি থাকবে তত কারো একজনের মাথা পড়ার প্রবাবিলিটি বেশি থাকবে। খুবই সহজ অঙ্ক। এখন আমরা যদি কিছু ছবিতে যাই, এখানে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম যে কর্নারটা পেয়েছিল, আমরা সেই ছবিটা যদি একটু দেখি, এখানে দেখুন আমরা যেটা বলছিলাম যে নিয়ার পোস্টে কর্নার, এবং এখানে দেখুন দুইজন প্লেয়ার, একজন প্লেয়ার হেড করার জন্য উঠেছেন, আরেকজন প্লেয়ারকে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, যে তিনি এগিয়ে এসে শিল্ড করা, যেটাকে বলে অন্য ডিফেন্ডার থেকে ব্যস্ত করে রেখেছেন, যাতে যিনি লাফিয়ে উঠছেন, লাফিয়ে ওঠা প্লেয়ারকে ডিফেন্ডাররা খুব একটা চার্জ করতে না পারেন বা চার্জ করার সুযোগ না থাকে। আমরা যেটা দেখি যে কর্নারের সময় ডিফেন্ডার হয়তো একটু জার্সি টেনে ধরা, একটু শোল্ডার চার্জ করা, বা একটু ফিজিক্যাল ব্যাটেল যেটা হয় কর্নারের ক্ষেত্রে, ওই জিনিসটার প্রবাবিলিটি যাতে কমে, সেই জন্য আপনি দেখবেন যে সবসময় যার মাথায় বলটা পড়ছে বা পড়তে যাচ্ছে তার সঙ্গে আরেকজন প্লেয়ার সবসময় থাকেন। এবং সেই জিনিসটা এখানেও দেখতে পাচ্ছেন। এই ছবিটা আরেকটু আপনি বুঝতে পারবেন মুভমেন্টটা। দেখুন বলটা এখনো আসেনি, বলটা অন দ্য ওয়ে। এই প্লেয়ারটা আমরা দেখেছি যে একটু আগে তিনি হেড করেছেন, এবং এই প্লেয়ারটা যিনি শিল্ড করেছিলেন তার রানটা দেখুন, তিনি অলরেডি রান করা শুরু করে দিয়েছেন এবং তিনি এই জায়গাটা এসে এই ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন যাতে এই প্লেয়ারটা হেড করার সুযোগ পান। আলটিমেটলি এই জায়গাটাতে ক্রসটা একেবারে পারফেক্ট হয়নি। সুইজারল্যান্ডের প্লেয়ারের জাম্পটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট টাইমিং ছিল, সেই কারণে সুইজারল্যান্ডের প্লেয়ার বলটা ক্লিয়ার করতে পেরেছেন। এখান থেকে আবার এই দিকে আরেকটা কর্নার পেয়েছে আর্জেন্টিনা, যেখান থেকে অ্যাকচুয়ালি গোলটা হয়েছিল, রেজাল্টিং সেই কর্নার যেটার কথা আমরা বলছিলাম। এবং এখানে দেখুন ম্যাকঅ্যালিস্টার হেডটা করেছেন, আপনি এখানে ম্যাকঅ্যালিস্টারকে দেখতে পাচ্ছেন। ম্যাকঅ্যালিস্টার অলরেডি কিন্তু, যেটা আমরা বলছিলাম যে মেসি হয়তো কোনো একটা সিগন্যাল দিয়েছিলেন যে তিনি হয়তো নিয়ার পোস্টে ক্রস করতে যাচ্ছেন, এবং সেই সিগন্যালটা দেখে ম্যাকঅ্যালিস্টার অলরেডি রান নেওয়া শুরু করেছেন যাতে তিনি এইরকম একটা ফাঁকা জায়গায় চলে যেতে পারেন এবং সেখানে তিনি বলটা পান। এবং শুধু একজন না, জার্সি নাম্বার 3 অর্থাৎ নিকোলাস তাগলিয়াফিকো অলরেডি তিনিও রান করা শুরু করেছেন এবং তিনি অলরেডি একজন দেখছেন যে একজন ডিফেন্ডারকে তিনি অকুপাই করে রেখেছেন, এবং এদিকে এনসো ফার্নান্দেজও দৌড় নেওয়া শুরু করেছেন। এবং এখানে আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে
এই পাশে ফাঁকা জায়গাটাতে আপনি তো দেখবেন যে একজন বা দুজন প্লেয়ার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকেন। কেন? যদি এখানে যেই প্লেয়ারটা দৌড়ে যাচ্ছেন তিনি নিয়ার পোস্টে যদি হেড হতে পারে, তিনি সরাসরি পোস্টের দিকে হেড করলেন, হতে পারে তিনি ফ্লিক করলেন যাতে এদিকে পেছনের দিকে বলটা চলে আসে। তো ফ্লিক করলে যাতে এই জায়গায় বলটা পাওয়া যায় সেজন্য এখানে একজন প্লেয়ার থাকেন, এবং এগুলো খুবই, যারা ক্লাব ফুটবল নিয়মিত দেখেন তাদের কাছে হয়তো এটা খুবই বেসিক, কারণ কর্নারে এই জিনিসগুলো একেবারে সচরাচর এটাই হয়। কিন্তু এখানে পার্থক্যটা কোন জায়গায় হয়ে যায়, যেটা বললাম, মেসির ক্রস এবং এই প্লেয়ারদের মুভমেন্ট, টাইমিং অফ দ্য মুভমেন্ট একসাথে করা, ২ জন একসাথে দৌড়ে যাওয়া, ৩ জনের রানের টাইমিংটা ঠিক রাখা, ওই জিনিসগুলোতে আর্জেন্টিনা সুবিধাটা নিচ্ছে। এবং যেটা বললাম যে আর্জেন্টিনার যেহেতু উচ্চতা কম, সেক্ষেত্রে সুবিধা নিতে হলে পার্থক্যটা হয়ে যাবে যে টাইমিং অফ দ্য রান, সেখানে হচ্ছে পার্থক্যটা হয়ে যায়, এবং কম্বিনেশন। তো ওই জায়গাটাতে এখানে দেখুন এই যে তাগলিয়াফিকো, এনসো, এরা হচ্ছে প্লেয়ারদেরকে ব্যস্ত রেখেছেন। ম্যাকলিস্টার অলরেডি এই প্লেয়ারদের ব্লাইন্ড সাইড দিয়ে রান শুরু করেছেন, এবং শেষ পর্যন্ত তার হেডেই গোলটা হয়েছে, যেটা আমরা এখানে দেখতে, এবং এখানে আপনি পিকচারটা তো আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন। এই যে ম্যাকলিস্টার রান করছেন এবং এই প্লেয়াররা এই ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখছেন যাতে তারা আবার ম্যাকলিস্টারের দিকে দৌড়ে গিয়ে তাকে হেডের পথে বাধা দিতে না পারেন। আলটিমেটলি এখানে ম্যাকলিস্টার হেডটা পেয়েছেন এবং এখান থেকে এই গোলটা হয়েছে। এই ছবিটা যদি আমরা দেখি, এখানেও দেখুন এই প্লেয়ারটা নিয়ার পোস্ট, আমরা যেটা বলছিলাম যে আর্জেন্টিনা বারবার নিয়ার পোস্টে ক্রসটা বেশি করে, এবং এখানেও নিয়ার পোস্টে ক্রস হয়েছে, এখান থেকে যদিও গোল হয়নি। এখন এটা তো হচ্ছে ক্রস এলো, কর্নার থেকে ক্রস, প্লেয়ার সরাসরি হেড করলেন, পোস্টের দিকে নিয়ে গেলেন, চেষ্টা করলেন গোল করার, এইটা একটা ট্যাকটিক। আরেকটা যেটা আপনি দেখবেন আর্জেন্টিনার খেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম, যে এখান থেকে ক্রসটা এলো এবং ক্রসটা এখানে না গিয়ে পেছনে, আমরা যেটা বলছিলাম যে পেছনে একজন প্লেয়ার খালি থাকেন যাতে ফ্লিক করলে ফ্লিকটা তার প্লেয়ারটা শটটা নিতে পারেন, এবং এখানে সেই জিনিসটা আপনি দেখছেন, এইখান থেকে ফ্লিকটা এখানে এলো এবং লিসান্ড্রো মার্টিনেজ এখানে একটা বাইসাইকেল কিক, বা আপনি যেটাকে বলতে পারেন যে ওভারহেড কিক না, ঠিক বাইসাইকেল কিক বলতে পারেন, ওরকম একটা কিক নেওয়ার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত গোল হয়নি, গোলকিপার সেভ করেছেন। কিন্তু আপনি হয়তো এখান থেকে ধারণাটা নিতে পারেন যে আর্জেন্টিনা কিভাবে কর্নারে হেড করার চেষ্টা করে। আরেকটা যেটা বললাম, যে আরেকটা হচ্ছে হয়তো সেন্টার অফ দ্য ডি বক্স, বা ছোট ডি বক্স যেটা, সেটা সেন্টারে হয়তো ক্রসটা করে যাতে, এবং সেখানে টার্গেটটা থাকে মূলত ক্রিস্টিয়ানো রোমেরো। যে জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, মেসির ক্রস, বল আসছে এবং এখানে টার্গেট হচ্ছেন ক্রিস্টিয়ানো রোমেরো, এবং এখানে আপনি যেটা দেখবেন যে ক্রিস্টিয়ানো রোমেরোকে একজন প্লেয়ার অবভিয়াসলি ঘিরে ধরবেন, সেটা স্বাভাবিক। কিন্তু অন্য প্লেয়াররা যেটা করছেন, তাদের মুভমেন্টের মাধ্যমে অন্য যে ডিফেন্ডার আছেন, অবভিয়াসলি বক্সের ডিফেন্ডার বেশি থাকবেন, আর্জেন্টিনার প্লেয়ার কম থাকবেন কর্নারের সময়, তো তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এখানেও একই জিনিস, এটা মিশরের বিপক্ষে ম্যাচে, এখানেও ক্রিস্টিয়ানো রোমেরো ছিলেন টার্গেট, এদিক থেকে ক্রসটা এসেছে। তো বাট সেন্টার অফ দ্য 6 ইয়ার্ড বক্স, এখানে যখন ক্রসটা আসে, এই জায়গাটা আমরা দেখছি যে আর্জেন্টিনার সাকসেস রেট একটু কম। ওই যে যেটা বললাম, কারণ এখানে আপনার যদি ওতামেন্দিও তখন মাঠে থাকেন, বাট ওতামেন্দি থাকলে সেটা সাধারণত ক্রিস্টিয়ানো রোমেরোর সাবস্টিটিউট হিসেবেই আসেন। সো ওতামেন্দি আর রোমেরোকে একসাথে পাওয়া যায় না। তো যদি দুজন থাকতেন হয়তো তখন এই সেন্টার অফ দ্য ডি বক্সে ক্রসটা করলে সাকসেসের প্রবাবিলিটি একটু বেশি থাকতো। কিন্তু যেহেতু ক্রিস্টিয়ানো রোমেরো একা, বাকি আসলে কেউ এরকম লম্বা নন, সো ডিফেন্ডারদের পক্ষে তাকে আটকে রাখলেই ওই সেন্টার অফ দ্য ডি বক্সে ক্রসটা ঠেকানো খুব সহজ হয়ে যায়। সম্ভবত এই কারণে আর্জেন্টিনা সেন্টার অফ দ্য ডি বক্সে ক্রসের ক্ষেত্রে সাকসেসের রেট খুব কম। এটা তো গুলো কর্নারের ক্ষেত্রে, বাট হেড তো আর্জেন্টিনা শুধু কর্নারেই করেনি। আপনি ওপেন প্লে থেকেও ক্রসের ক্ষেত্রে দেখেছেন, আমরা মিশরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটা যেটা দেখেছি, যে মেসির ক্রস থেকে ক্রিস্টিয়ানো রোমেরো হেড করেছিল এবং সেটাই গোল হয়েছে। তো সেখানেও আরেকটা ব্যাপার যেটা আপনার চোখে পড়বে, হ্যাঁ, ওপেন প্লের সময় আপনি হয়তো যেহেতু বক্সে ডিফেন্ডাররা একেবারে অনেক জড়ো হয়ে থাকেন না, আর্জেন্টিনার ফরওয়ার্ডরাও একেবারে যে জমাট বেঁধে থাকেন তাও না, ওপেন প্লেতে জিনিসটা পুরোপুরি ডিপেন্ড করে মুভমেন্টের উপরে। সেটাই আপনি হয়তো দেখবেন এখানে, দেখুন এটা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই, এখান থেকে একটা ক্রস এসেছিল, নিকো গঞ্জালেস ক্রসটা করেছিলেন, ঠিক তার ব্যালেন্স ছিল না, ব্যালেন্স ছাড়া অবস্থাতেই তিনি ক্রসটা করেছেন, ম্যাকলিস্টার হেডটা করেছিলেন, আলটিমেটলি গোল হয়নি, হেডটা জাস্ট উপর দিয়ে গেছে। কিন্তু আপনি এখানে মুভমেন্টটা যদি দেখেন, 3 জন প্লেয়ার, ম্যাকলিস্টার লেট রান নিয়ে বক্সে ঢুকেছেন এবং আলটিমেটলি তার কাছেই ক্রসটা এসেছে, কারণ এই প্লেয়াররা যারা অলরেডি বক্সে ছিলেন তাদেরকে ডিফেন্ডার হয়তো তাদের দিকে ছিলেন, বা ডিফেন্ডাররা সাধারণত যেটা হয় এসব ক্ষেত্রে বলের দিকে নজরটা থাকে, তো লেট রান কে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, ওই জিনিসটা হয়তো খেয়াল করার সুযোগ থাকে না সবসময়। সেই সুবিধাটাই ম্যাকলিস্টার এখানে নিয়েছেন। এবং আর্জেন্টিনার ক্ষেত্রে ওপেন প্লেতে যখন ক্রসটা হয়, ওপেন প্লেতে আর্জেন্টিনার ক্রস খুব বেশি একটা করে না, বাট যখন হয় তখন হয়তো আপনি এই জিনিসটা খুব বেশি চোখে পড়বে, যে লেট রান, সেটা ম্যাকলিস্টার যখন লিয়ান্দ্রো পারেদেস আসার পর যখন ম্যাকলিস্টার মিডফিল্ডে আরেকটু উপরের দিকে খেলা শুরু করলেন, তার ক্ষেত্রে আপনি হয়তো বক্সে এই রানটা অনেক বেশি চোখে পড়বে, যেটা আমরা সর্বশেষ 2 ম্যাচ, অর্থাৎ ইজিপ্ট এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি। ইজিপ্টের ম্যাচেও কিন্তু ম্যাকলিস্টার একটা হেড করেছিলেন, যেটা গোলকিপারের গায়ে শরীর বরাবর যাওয়ায় সেটা আর গোল হয়নি।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এটি একই রকম। এখান থেকে ক্রসটা এসেছে, ম্যাকলিস্টার হেড করেছেন কিন্তু গোল হয়নি। যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাকলিস্টার এখানে হেড করেছেন, আল্টিমেটলি বলটা জাস্ট উপর দিয়ে চলে গেছে। এখন আপনি দেখেন এইটা হচ্ছে মিশরের বিপক্ষে আমরা যে গোলটার কথা বলছিলাম, যে ক্রিস্টিয়ানো রোমেরোর যে গোলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার প্রত্যাবর্তনের শুরু। মেসি এখান থেকে ক্রস করেছেন, ওপেন প্লে ছিল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোমেরো কিন্তু অলরেডি ক্রসের হওয়ার পরেই ডিফেন্ডাররা যেহেতু বলের দিকে তাকানো, তার মুভমেন্ট তিনি অলরেডি এখান থেকে এদিক দিয়ে গিয়ে ২ প্লেয়ারের মাঝখান দিয়ে গিয়ে ব্লাইন্ড সাইড দিয়ে গিয়ে তিনি অলরেডি জায়গায় চলে গেছেন যেন তিনি ফাঁকায় বল পান। এখানে মিশর ডিফেন্ডারদের ব্যর্থতা বলতে পারেন, তারা ট্র্যাক করতে পারেননি। অন্য হয়তো আরেকটু ফোকাসড থাকলে বা ভালো ডিফেন্ডার হলে এই জায়গায় হয়তো ক্রিস্টিয়ানো রোমেরো এই সুযোগটা নাও পেতে পারতেন। বাট এটা ম্যাচেরই অংশ। তো এই জায়গাটা হচ্ছে আপনি যেটা বললাম যে আর্জেন্টিনার ক্ষেত্রে এই মুভমেন্টটা একটা বড় ব্যাপার। কেন আর্জেন্টিনা হেডে এত গোল পাচ্ছে? ক্রিস্টিয়ানো রোমেরোর এই মুভমেন্টের কারণে আল্টিমেটলি এই ক্রসটা থেকে গোল হয়েছে। আমরা এখানে যেটা দেখলাম এইটা হচ্ছে মিশরের বিপক্ষেই ম্যাকলিস্টারের যে হেডটা যেটাতে গোল হয়নি, এই ক্রসটা দেপল এখান থেকে ক্রসটা করেছিলেন। ক্রসটা যখন এখানে ম্যাকলিস্টার ক্রসটা শুরুতে হয়তো আপনি যদি রিকল করে থাকেন হয়তো এইরকম কোনো একটা জায়গায় ছিলেন যেখান থেকে তিনি এই ডিফেন্ডাররা যখন বলটা হেড করার মতো প্রিপারেশনে ছিলেন, তিনি লেট রান নিয়ে ঠিক হেড করার জায়গায় চলে গেছেন। ডিফেন্ডাররা আসলে তখন আর কিছু করার ছিল না। তো আল্টিমেটলি গোলটা হয়নি কারণ শটটা সরাসরি গোলকিপারের দিকে গেছে। এখন হেডের ব্যাপারটা কেন সামনে আসছে? অবভিয়াসলি আর্জেন্টিনা এত খাটো একটা দল, সবচেয়ে খাটো দলগুলো যেটা আমরা দেখলাম একটু আগে, যে পঞ্চম খাটোদের তালিকায় পঞ্চম, সেই দল যখন টুর্নামেন্টে হেডে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর একটি হয়ে যায় সেটা তো ডেফিনেটলি একটু অবাক করার মতো ব্যাপার। কিন্তু এটা আরও বেশি সামনে আসছে সম্ভবত এই কারণে যে সেমিফাইনালে তাদের অপোনেন্ট হচ্ছে ইংল্যান্ড। আমরা যেটা একটু আগে দেখলাম যে হেডে গোল করার ক্ষেত্রে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি যারা হেডে গোল করেছে সেটা আর্জেন্টিনার পাশাপাশি আরও ২টা দল ছিল, বসনিয়া এর মধ্যে বাদ পড়ে গেছে এবং আরেকটা দল হচ্ছে ইংল্যান্ড, সেমিফাইনালে যারা আর্জেন্টিনার অপোনেন্ট। এবং ইংল্যান্ডের গোল করার ক্ষেত্রে বা গোল ঠেকানোর ক্ষেত্রে এই জায়গাটাতে হয়তো আর্জেন্টিনার জন্য হেড কতটা বড় অস্ত্র হবে বা উল্টো দিকে ইংল্যান্ডের কর্নার ঠেকানো কতটা সম্ভব হবে সেটার উপর হয়তো ম্যাচের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করতে পারে। এই জায়গায় কি স্কালোনি কোনো নতুন ট্যাকটিক্স নেবেন, নাকি আর্জেন্টিনার এই মুভমেন্ট বা মেসির ক্রস, পিন পয়েন্ট ক্রস যেটাকে আমরা বলি, এই জিনিসটা আরেকবার ব্যবধান করে দেবে? কি মনে হয়? জানাতে পারেন কমেন্টে।